নমস্কার, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা চলে এসেছি লাইভ মানেই তো আপনারা জানেন আমাদের ডাক্তারবাবুদের সঙ্গে আপনাদের একটা সুন্দর আন্তরিক সম্পর্ক তৈরি হয়, যার মাধ্যমে আপনারা আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত, শরীর সম্পর্কিত বিশেষ আলোচনা রাখতে পারেন এবং তার আলোচনার মাধ্যমে যা যা সমস্যা রয়েছে তিনি অবশ্যই তাই আপনাদের একটা অ্যাডভাইস দেন, সুপরামর্শ দেন। আজকেও কিন্তু আমরা সেইভাবেই আমরা সাজিয়েছি। আজকে আমরা একটু লিভার নিয়ে আলোচনা করব, আমাদের একটি গুরুত্বপূর্ণ অর্গান, যেই অর্গানে যদি কি কি সিমটম থাকলে বা কি কি আগে থেকে আমরা জানতে পারবো যে লিভারের এই সমস্যা, আমরা হয়তো সেই সমস্যায় পড়ব, তার কিভাবে একটা পার্মানেন্ট সলিউশন পাওয়া যায় বা সেটা থেকে কিভাবে প্রিভেন্ট করা যায় রোগটিকে। তার কারণ আপনারা সবাই জানেন প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। কিভাবে কিওর করা যায়, প্রিভেন্ট তো আগে করবেন, তারপরে তো কিওরের জায়গায় অবশ্যই সেইভাবে প্রতিরোধ করার সম্পূর্ণভাবে তিনি কিন্তু সেইভাবেই জানাবেন। আজকেও তিনি আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আয়ুর্বেদীয় চিকিৎসক অর্থাৎ বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর এস ভাদুরী আজকে আমাদের সঙ্গে রয়েছেন। তার সঙ্গে মেডিকেল কনসালটেন্ট, সে তো বলতেই হয়। এবং আমরা সেই বিষয়ে জানবো কিভাবে সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবো আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। তার কারণ বহু প্রাচীন এই চিকিৎসা, সেই চিকিৎসাটিকে কিভাবে কাজে লাগিয়ে আমরা ভালো থাকবো, নিজেদেরকে ভালো রাখবো। তার কারণ এই চিকিৎসা নিয়ে হয়তো নতুন করে বলার নেই, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, পৃথিবীর বুকে যেন আয়ুর্বেদ চিকিৎসা ঘরে ঘরে পৌঁছে গেছে। আর এনবিপি সেই কার্যটি মনে করে যাচ্ছে গুড অফ ডক্টরস দ্বারা, তাদের একদম এক্সপার্ট ডক্টরের নিয়েই তাদের এই কাজ, এবং সেই কাজে তারা কিন্তু একেবারে সাকসেসফুল। আসুন আমরা সেই বিষয়ে আজকে জানি। এই আমাদের যে টপিকটি রেখেছি আপনারাও শুনুন এবং অবশ্যই আপনারা ফোন করুন এবং আলোচনার মাধ্যমে অনেকটাই আপনারা এটা অ্যালার্ট হবেন যে আগে থেকে কিভাবে একটা প্রিকশন নেওয়া যায়, আগে থেকে কিভাবে অ্যালার্ট হয়ে আমরা আমাদের শরীরটাকে ভালো রাখবো, যাতে কোনোভাবে আমাদের অর্গানের কোনো অর্গানিক ক্ষতি নয়। কিন্তু আজকের বিশেষ আলোচনা আমাদের লিভার নিয়ে। আমি সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর এস ভাদুরী, তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার স্যার, প্রথমেই বললাম আমাদের কিন্তু প্রত্যেকটি অর্গান আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। একেবারে যাকে বলে যে কোনো কিছু সমস্যা যদি একটাতে হয় আরেকটা সমস্যা তৈরি হয়। তাই আজকের আমাদের যে একটি গুরুত্বপূর্ণ অর্গান নিয়ে আলোচনা করব, যেটা হলো লিভারের সমস্যা। এটা আগে থেকে আমরা কিভাবে জানবো যে আমরা এই সমস্যায় পড়তে চলেছি, তার আগে থেকে কিভাবে প্রিভেন্ট করা যায়, প্রতিরোধ কিভাবে করা যায়, এবং সিমটমগুলো আমরা জানবো অবশ্যই। দেখুন, লিভার হচ্ছে একটা আমাদের শরীরের একটা ভাইটাল অর্গান। এবং একটু যদি আমরা বুঝে নিই লিভার কি, কিছু কিছু যদি কাজ আমরা জেনে নিতে পারি তাহলে বুঝবো যে লিভার আমাদের কতটা গুরুত্বপূর্ণ। প্রথম কথা, লিভার কি করে? লিভার হচ্ছে আমাদের ব্লাডে যাতে কোনো রকম টক্সিন বা বিষাক্ত কোনো পদার্থ প্রবেশ না করতে পারে, সেখানে কিন্তু ও বডিগার্ডের মতো রক্ষা করে। এবং সেখানে কোনো রকম টক্সিন বা বিষাক্ত মানে পদার্থ আমাদের ব্লাডে প্রবেশ করতে দেয় না। এটা হচ্ছে লিভারের সবচেয়ে একটা বড় কাজ। সেকেন্ড যেটা আছে, মেটাবলিজম বলি আমরা। মেটাবলিজম কি? যে আমরা যে খাদ্য খাবার খাই, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এই যে জিনিসগুলো আছে, এইগুলোকে আমাদের কি হয়, একটা পাচন ক্রিয়া হয় এবং সেটাকে কনভার্ট করা হয় এনার্জিতে। এই এনার্জি দিয়ে কিন্তু আমরা চলি। তো সেটা কার্বোহাইড্রেট থেকেও পাই, মানে ধরুন ভাত, ডাল, গম, চাল, এইসবের জিনিস বা আরও যেই সব আছে এগুলোর থেকে পাই। আবার ধরুন প্রোটিন আমরা পাচ্ছি, ধরুন বিভিন্ন রকমের অ্যানিম্যাল প্রোটিন সোর্স আছে, আবার ধরুন ভেজিটেবল সোর্স অফ প্রোটিন আছে, এগুলোর থেকে আমরা পাই। তারপর হচ্ছে ফ্যাট, হচ্ছে আমরা অয়েল থেকে পাই, বাদাম থেকে পাই, বিভিন্ন অ্যানিম্যাল ফ্যাট আছে, সবগুলোই কিন্তু আমাদের শরীরে যায়। তো এই জিনিসগুলোকে থেকে আমরা একটা জিনিস যেটা পাই সেটা হচ্ছে আমাদের এনার্জি পাই। এই যে প্রসেসটা, এই যে মেটাবলিক প্রসেসটা, সেইটা কিন্তু আমাদের লিভার কিন্তু হেল্প করে আমাদের। তারপরে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ভিটামিনস আর মিনারেলস কিন্তু স্টোর হয়ে থাকে, যেটা আমাদের শরীরে বিভিন্ন সময় কাজে লাগে। তারপরে আরেকটা কথা, যে আমাদের শরীরের যে ব্লাডে যে সুগার মেনটেন করাটা, এইটা কিন্তু মেনটেন করে আমাদের হচ্ছে লিভার। আমরা সবসময় ভাবি শুধু প্যানক্রিয়াস কাজ করে। প্যানক্রিয়াসের কাজ হচ্ছে ইনসুলিন দেওয়া, ইনসুলিন শরীরে সাপ্লাই দেওয়া, যে সুগার যাতে মেনটেন হয়, সুগারের ব্যালেন্সটা যাতে ঠিক থাকে, মানে ইনসুলিন যাতে সুগারের উপরে কাজ করে, এটা হচ্ছে প্যানক্রিয়াসের কাজ। কিন্তু যে এক্সেস, যে আমাদের বডির মধ্যে যখন সুগারটা চলে যায়, তখন কিন্তু ওটাকে আমাদের যে লিভার আছে, লিভারটা কিন্তু ওটাকে কিন্তু নিজের ভেতরে এক্সট্রাটাকে কিন্তু স্টোর করে যায় গ্লাইকোজেন হিসাবে।
এই যে প্রসেসটা এটা কিন্তু কে করে? লিভার। তার মানে ধরুন আপনার প্যানক্রিয়াস ভালো আছে, লিভার খারাপ আছে, তাও কিন্তু আপনি সুগারের প্রবলেমে পড়তে পারেন, এটা মাথায় রাখতে হবে, যদি আপনি অতিরিক্ত মাত্রায় যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো খেয়ে ফেলেন। এইগুলো আছে। তারপর আবার এটাও আছে, ওটার থেকে কিন্তু আমাদের বাইল জুস তৈরি হয়, লিভার থেকে যে বাইল জুস তৈরি হয় ওটা আমাদের ডাইজেশনে কিন্তু খুব খুব সুন্দরভাবে হেল্প করে। ঠিক আছে? তো এরকম বিভিন্ন আছে কাজ আমাদের যেগুলো লিভার করে। এবার যদি ধরুন লিভার আনহেলদি হয়ে যায়, মানে অসুস্থ হয়ে যায়, তাহলে কিন্তু দেখা যাবে যে আমার এই প্রবলেমগুলো কিন্তু চলে আসবে। এটা হচ্ছে ফার্স্ট, একদম প্রথম সারির কিন্তু সমস্যাগুলো যেগুলো আমি বললাম, এইগুলো ঠিক না থাকলে যা যা প্রবলেম হবে সেগুলো কিন্তু আমরা আমাদের শরীরের মধ্যে দেখতে পারবো। তাহলে এবার লিভারের কে ভালো রাখার জন্য আমাদের কি কি করা উচিত? লিভার, আমরা ফোনটা নিয়ে হ্যাঁ, নিচ্ছি, তারপর অবশ্যই আমরা আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি খবরপুর থেকে বলছি। আচ্ছা, বলুন কি সমস্যা, বলুন। তখন সমস্যা বলতে গেলে আমার একটু হজম শক্তির সমস্যা আছে। হজমের হুম, সমস্যা, আচ্ছা আচ্ছা। বয়স দেখুন, কত আপনার, এজ কত? রয়েছে আমার 48। আচ্ছা আচ্ছা, শুনুন ডাক্তারবাবু দেখুন বলছি। আমরা যে লিভারের কথা বলছি এটার সাথে কিন্তু হজম শক্তির ব্যাপারটা রিলেটেড। দারুণ ব্যাপার। হ্যাঁ, তো এই যে যে ব্যাপারটা যে আমি যে সাইন সিমটমগুলো কি বললাম, দেখুন কি হবে, যদি আপনার লিভার ফাংশন ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার হজমের দিকে অসুবিধা হবে। কি হতে পারে সেখানে? আপনার পেটে ব্যথাও হতে পারে, অ্যাবডোমিনাল পেইন হতে পারে, দেখা যাবে যে আপনার স্টুলটা ঠিক হচ্ছে না, ফেডেড কালার হবে, যদি লিভার রিলেটেড প্রবলেম থাকে, কষা হতে পারে। এই প্রবলেমগুলো দেখবেন আপনার লিভারের মধ্যে হচ্ছে, ডাইজেশনে ইনডাইজেশন হতে পারে। এর সাথে সাথে আপনার যে দেখা যাচ্ছে, তার মানে কি, আপনি ভালো খাবার দাবার খেলেন এখন, কিন্তু আগে একটা টাইমে আপনি খুব খারাপ খাবার দাবার খেয়েছেন, তাতে লিভারটা হয়তো ড্যামেজ হয়েছে, বিভিন্ন রোগের সৃষ্টি হয় লিভারে, তার মধ্যে একটা হয়তো কোনো রোগের সৃষ্টি হয়েছে যার জন্য লিভার প্রপারলি ফাংশন করতে পারছে না, বাইল জুস ঠিক মতো আসছে না, বা সেটা কাজ করতে পারছে না, তাহলে দেখা যাবে আপনার কিন্তু ডাইজেশনে সমস্যা হচ্ছে। এবং ডাইজেশন মানে হজম, হজমের যখনই সমস্যা হবে দেখা যাবে হয়তো আপনার পেটে ব্যথা করছে, দেখা যাবে আপনার পায়খানা ঠিকমতো পরিষ্কার হচ্ছে না, দেখা যাবে আপনার গ্যাস হচ্ছে, অ্যাসিডিটিও কিন্তু বেড়ে যেতে পারে। তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু একটা কারণ আপনার যে লিভার ফাংশন হয়তো ঠিক নেই। অনেকেই বলে না আমাদের কাছে যখন কথা বলে যে ডাক্তারবাবু আমি, আমার এই গ্যাস অম্বলের ব্যথা, এখন আমি ঘরের খাবার খাই, এখনটা খাই, কিন্তু হয়তো দেখা আগে গেছে খেতাম না। আগে খেতাম না। হুম। যখনই আগে খেত না তার মানে ততদিনে হয়তো লিভারটা তার খারাপ হয়েছে, এবং তার জন্যই তার যে হজমের সমস্যাটা কিন্তু হয়তো দেখা দিয়ে দিয়েছে। এইটা একটা বড় ব্যাপার। ঠিক আছে? তো আপনার যদি এই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে হয় তাহলে কিন্তু আপনার ট্রিটমেন্ট করাতে হবে। আপনি যখন আমাদের এখানে আসবেন তখন আমাদের ডাক্তারবাবুরা কিন্তু ভালো করে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে নেবে যে আপনার কি কারণে, কি কারণে, কি কি সমস্যার কারণে আপনার ওই হজমের গন্ডগোলটা হচ্ছে, গ্যাস অ্যাসিডিটি হচ্ছে, পায়খানা ঠিক মতো হচ্ছে না, এগুলো দেখে নেবে কারণটা। এবার ওই কারণটাকে যখন ঠিক করে দেবে দেখবেন আপনার আবার নর্মাল আরও 5টা মানুষের মতো কিন্তু শরীর হয়ে গেছে। আর তখন কোনোদিন আপনার কিন্তু ওষুধ খেয়ে বেঁচে থাকতে হবে না, আপনি নর্মালি কিন্তু সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমরা একটু জানবো ডাক্তারবাবু, এই যে অনেক সময় আমরা খাদ্য তালিকা, এটা কিন্তু ভীষণ একটা আমাদের জীবনের একটা মানে কি বলবো অধ্যায় যাকে বলে। এই যে খাদ্য তালিকাটা আমরা কিভাবে আগে থেকে আমরা বুঝবো যে এই খাদ্যগুলো ভীষণভাবে আমাদের লিভারে ক্ষতি করবে না, ক্ষতিগ্রস্ত হবে না? দেখুন লিভারের খুব ভালো জিনিস হচ্ছে, আমরা বলে দিচ্ছি, ধরুন লিভারটাকে ডিটক্সিফাই করার জন্য, হুম ঠিক আছে, হুম। এটা হচ্ছে আপনার যদি আপনি লেবু জল খান, এটা আচ্ছা। কিন্তু আবার আপনার লিভারটাকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। ঠিক আছে, এটা একটা বড়। আরেকটা জিনিস আছে আপনার বিটরুট, বিটরুট যেটা বলে, বিট যেটা বলে, হুম তার হুম। যদি আপনি হ্যালো, হ্যালো, রসটা হ্যালো, খান হ্যালো, খালি পেটে, সেটা কিন্তু আপনার লিভারকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। হ্যালো। একজন তার সাথে সাথে, হ্যাঁ, এক মিনিট বলে একটু নিই। একটু হলুদ তার সাথে থাকবে। সাথে আরেকটা জিনিস কিন্তু বড় লিভারকে ডিটক্সিফাই করে, হুম সেটা হচ্ছে মানে টক্সিন মুক্ত করে, লিভারকে ডিটক্সিফাই করে, হুম সেটা হ্যালো, হচ্ছে আমাদের কফি। হ্যালো। আপনি যদি ব্ল্যাক কফি খান, ধরুন সেখানে চিনিটা দেবেন না, দুধ দেবেন না, ব্ল্যাক কফি, নর্মাল কফি খান, হ্যালো। তাহলে একটু ধরুন, একটু ধরে রাখুন, একটু ওয়েট করুন, ঠিক আছে, অপেক্ষা তাহলে করুন। দেখা যাবে যে আপনার কিন্তু লিভারকে ডিটক্সিফাই করা হচ্ছে। তার মানে এ নয় একদিকে আপনি খারাপ জিনিস খাবেন আর একদিকে এই ভালো জিনিসগুলো খেলে লিভারকে ডিটক্সিফাই হবে। খারাপগুলো তো আপনি বাদ দেবেনই, সেগুলো আসছি কি কি খারাপ হতে পারে, কিন্তু
খারাপগুলো বাদ দেওয়ার পরেও ধরুন আগে আপনার সমস্যাটা চলে এসছে, সেটাকে ঠিক করার জন্য ঘরোয়াভাবে এগুলো আপনি মেনটেন করবেন। এবং যাদের দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলো হচ্ছে তারা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, এনবিপিতে একটা ফোন করবেন, এখান থেকে আপনি প্রপার কিন্তু গাইডেন্স পেয়ে যাবেন, ট্রিটমেন্ট পেয়ে যাবেন, দেখবেন আপনি পার্মানেন্ট কিন্তু একটা সলিউশন পাচ্ছেন। একদম, একজন Hello. বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন বলুন? হ্যাঁ, আমি মুর্শিদাবাদ জেলার বেগডালা থেকে বলছি। আচ্ছা। মোহাম্মদ মহসিন। হ্যাঁ বলুন। বলুন, কি সমস্যা বলুন? সমস্যা হচ্ছে শীতের দিনে তো মাঠে ঘাটে আমাদের কাজকর্ম করতে হয়। হুম। হাঁটুতে বড্ড সমস্যা হচ্ছে, মানে চলতে খুব সমস্যা হচ্ছে। ব্যথা হচ্ছে। হাঁটু ফুলে আছে হুম। এবং গাটে গাটে ব্যথা করছে। এটা বয়স যদি আপনারা কিছু বলেন কিভাবে? বয়স কত আপনার? আমার বয়স 65, হ্যাঁ 65। 65 বছর বয়স। 65। আচ্ছা, আপনার চেহারা কেমন, রোগাটে না মোটা সোটা? আমার চেহারা স্বাভাবিক চেহারা, রোগাও না মোটাও না, মাঠে ঘাটে কাজকর্ম করতে হয়। আচ্ছা, এই ব্যথাটা কতদিন ধরে আছে? ব্যথাটা শীতের সময় হয়, আবার শীত শেষ হয়ে গেলে ব্যথাটা আস্তে 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 কমে যায়। আচ্ছা আচ্ছা, দেখুন আপনি একটা কাজ বেলার দিকে করুন। উঠতে হয় তো হ্যাঁ এটার কাজ। বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনি শুনুন, আমি বলে দিচ্ছি। দেখুন, প্রথম কথা, প্রত্যেক শীতে আসছে, এটাকে কিন্তু চিকিৎসা করাতে হবে। চিকিৎসা করালে আস্তে আস্তে এটা কমে যাবে, কারণ শীতকালে বাত প্রকৃতিটা বাড়ে মানুষের মধ্যে, যাদের বাতের প্রবলেম আছে। বাত বলতে ব্যথা শুধু না, এমনি বাত হচ্ছে একটা আয়ুর্বেদেতে বলে একটা দোষ, ত্রিদোষ দিয়ে যে কোনো মানুষ তৈরি, ঠিক আছে? সেখানের মধ্যে বাত পিত্ত কফ যে তিনটে আছে, তার মধ্যে যাদের এই ব্যথার সমস্যা থাকে তাদের কি হয়, বাতটা কিন্তু বেড়ে যায়, বাতের সমন্বয়টা বেড়ে যায়, মানে ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। তিনটের যে বাত পিত্ত কফের যে ব্যালেন্সটা থাকে ওটা নষ্ট হয়ে গিয়ে বাত প্রকৃতিটা বেড়ে যায়। তো সেই ব্যক্তির ক্ষেত্রে দেখা যাবে এই শীতকাল এলে ব্যথা কিন্তু বাড়তে থাকবে, তার মানে ব্যথাটা ওই টাইপটা তার বেড়ে যায়। এটাকে কি করতে হবে, এইটাকে ব্যালেন্স করতে হবে। এই ব্যালেন্সটা কিন্তু সাধারণভাবে হবে না, এটা কিন্তু চিকিৎসা করাতে হবে, তাহলে কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। যখনই ব্যালেন্স হয়ে যাবে এবং আপনি আমাদের কথা শুনে চলবেন, দেখবেন পরের বছর থেকে আপনার কিন্তু শীতকালে এই প্রবলেমটা আসছে না, ঠিক আছে? আর এইটার জন্য আপনি কি করুন, আমাদের এখানে একবার দেখিয়ে নিন। এখন শীতটা পড়ে যাচ্ছে, আর যত তাড়াতাড়ি দেখাবেন তত আপনার কিন্তু ভালো হবে, কষ্টটা কম পাবেন এবং একটা পার্মানেন্ট সলিউশন পাবেন। কোথায় আপনার বাড়ির কাছাকাছি চেম্বার আছে সেটা একটু ফোন করে জেনে নিন। একদম। আরেকটা যেটা বলবো, যে আপাতত আপনি একটা কাজ করুন, সেটা হচ্ছে কি, একটু রোদের মধ্যে, আপনার তো ধরুন চাষের ব্যাপার রয়েছে, সেখানে রোদ লাগছেই, রোদের ডেইলি একটা করে রসুন খান, এক কোয়া একটু রসুন খান, সেটা ভালো হবে। যদি সম্ভব হয় একটু এক চিমটি বা একটু এক কড় কাঁচা হলুদ, সেটা একটু বেটে বা থেতো করে আপনার গরম ভাতের সাথে একটু প্রথমে খেয়ে নেবেন, ঠিক আছে? এটা কিন্তু খুব উপকার হয় ব্যথার জন্য বা ফোলা, এটাতে হেল্প করে। আর কি বলবো, যে ঠান্ডা জলে স্নান না করে হালকা গরম জল দিয়ে স্নান করুন, তাহলে অল্প একটু আরাম পাবেন। আর ট্রিটমেন্ট করিয়ে নিন আমাদের এখানে এসে, দেখবেন এটা পার্মানেন্টলি কিন্তু ঠিক হয়ে যাবে। একদম, আরেকজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, হ্যালো, আমি দমদম নাগরবাজার থেকে বলছি। বলুন, কি সমস্যা বলুন? আমার এই কদিন ধরে না এই ঠান্ডাটা পড়ছে, বাঁ পাটা এত ব্যথা হচ্ছে না, মানে শুতে বসতে পারছি না। পায়ের কোন জায়গায় ব্যথা হচ্ছে? পায়ের এরকম এই হাঁটু থেকে নিচে পর্যন্ত। আচ্ছা, আপনার ওজন কত? আমার ওজনটা ঠিক করিনি, আমি ঠিক বলতে পারবো না। তাই ভারী চেহারা না পাতলা চেহারা? না একটু পাতলা নয়, একটু একটু ভারী চেহারা। আচ্ছা, কত বয়স কত আপনার? আমার এই 60 বছর। 60 বছর। কতদিন ধরে ভুগছেন এই ব্যথাটা? পাটা এমনিতে আমার এ আছে, ব্যথা আছে, দাঁত আছে, কিন্তু এই বাঁ পাটা মানে অত্যধিক বেড়েছে এই 3-4 দিন হলো। আচ্ছা, দেখুন, প্রথম কথা বলবো, আপনি এটা চিকিৎসা করালে পার্মানেন্ট সলিউশন পাবেন। এমনি আপনার চেহারাটা যেহেতু ভারী, অটোমেটিক হাঁটুর ওপরে আপনার চাপ পড়ছে, ঠিক আছে? ব্যথা আপনার অনেক দিন ধরেই রয়েছে, আপনি যেটা বললেন এই 3-4 দিন ধরে আরো বেড়ে গেছে, বাড়বে তো কারণ আছে তো। এখন ঠান্ডা পড়ছে, আর ঠান্ডা হচ্ছে ব্যথার শত্রু, ঠিক আছে? এটা বুঝে নিন। তো সেই ক্ষেত্রে আপনার ঠান্ডা জল দিয়ে স্নান করা চলবে না, ঠান্ডা খাওয়া চলবে না। ফুলকপি, বাঁধাকপি, বেগুন, কুমড়ো আর টক, তেঁতুলের টক, এই 5টা জিনিস পুরো বাদ দিয়ে দিন। ডেইলি একটু করে রসুন খাবেন, ঠিক আছে? আর পারলে একটু হলুদ খাবেন,
এটা হচ্ছে নিয়ম। আচ্ছা। এবার এটাকে পার্মানেন্টলি যদি সারাতে চান, ঠিক করতে হতে চান, যাতে আপনার এই ব্যথা না হয় আর কোনোদিন, এবং ওষুধ খেয়েও সারা জীবন না থাকতে হয়, তাহলে অবশ্যই বলবো আমাদের যোগাযোগ করুন। আপনার নাগের বাজার থেকে খুব কাছে হচ্ছে মধ্যমগ্রাম। মধ্যমগ্রামে আমাদের চেম্বার আছে। ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিন এখনই, ঠিক আছে? ফেলে রাখবেন না, তাহলে এখন 60 বছর বয়স, যত বয়স বাড়বে আপনি কিন্তু আরো মানে কাজের ক্ষমতা কমে যাবে, তখন আরো হাঁটাচলা বন্ধ হয়ে যাবে। একটা টাইমের পর কিন্তু ঘরে বসে থাকতে হবে, এটা আমি মাথায় ঢুকিয়ে দিলাম। কারণ হচ্ছে এইটা যত ক্ষয় হবে, যদি এক্সরে করে দেখা যায় আপনার ক্ষয় হয়েছে, দিনের পর দিন এই ক্ষয় বাড়তে থাকবে, যত হাঁটবেন তত বাড়বে। বেশি হাঁটলেও ক্ষতি হবে, আবার যদি না হাঁটেন তাহলেও কিন্তু অকেজো হয়ে যাবেন, দুটোতেই প্রবলেম। তাহলে এটাকে কি করতে হবে? সারাতে হবে। এখন 2-4 দিন ব্যথা হয়েছে, বেশি বেড়েছে, আমি যেরকম বললাম ওটা মেনটেন করার চেষ্টা করুন। এবং তার পাশাপাশি আজকেই একটা ফোন নাম্বারে, আমাদের ফোন নাম্বার হেল্পলাইন নাম্বার যাচ্ছে, ওখানে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন। আমাদের ডাক্তারবাবুরা মধ্যমগ্রাম থাকবে, ঠিক আছে? একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওখানে দেখিয়ে নিন, ট্রিটমেন্ট করান, এটাকে ঠিক করুন, না হলে কিন্তু পরে চোখের জল ফেলতে হবে। এই ব্যথা যে কি, আজকে আপনি কতটা বুঝতে পারছেন ব্যথাটা জানি না, কিন্তু আমাদের এখানে এসে পেশেন্টরা বলে, ডাক্তারবাবু আপনার মানে যেভাবে করে হোক আমার এই ব্যথার থেকে মুক্তি, না হলে বলছে আমার বেঁচে থাকতে ইচ্ছা করছে না, এতটাই কষ্টকর হয়ে যায়। বলে আমার বেঁচে থেকে কি হবে, আমি তো সুস্থভাবে বাঁচতেই পারছি না, অনেক কিছু করেছি, এখন শেষ চেষ্টা আপনাদের কাছে এসেছি। এরকম মানে অনেক অনেক শয়ে শয়ে পেশেন্টরা কিন্তু এসে কান্নাকাটি করে যে আমার আর বেঁচে থাকতে ইচ্ছা করছে না। তো সেই জায়গাটায় যাতে আপনার না যেতে হয়, তার জন্যই কিন্তু আপনাকে বললাম অবশ্যই একটা হেল্পলাইন নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিন, দেখিয়ে নিন, চিকিৎসা করুন, দেখবেন সুস্থ হয়ে যাবেন। অবশ্যই সুস্থ হবেন। আপনি কি কোথাও চিকিৎসা করিয়েছেন এখনো পর্যন্ত? না, এমনি ডাক্তারকে দেখে হোমিওপ্যাথিক ওষুধ আচ্ছা আচ্ছা। বন্ধ করে দিয়েছি, এখন আর ওষুধ খাই না। না, আপনি একটা কাজ করুন, এক্ষুনি আপনি দুটি নাম্বার লিখুন, যেটা হেল্পলাইন নাম্বার বলে লেখা রয়েছে, 9830235527, এবং আরেকটি নাম্বার 9830235537। আপনি বুকিং করে, অর্থাৎ আপনি হেল্প, হ্যাঁ বলছি আমার নাতির এই 5 বছর বয়স, হ্যাঁ, ওর এই পা ডান হাতটা পাটা খুব যন্ত্রণা হয়। কেন? ও তো বাচ্চা। কোন জায়গায় হয়? ওই পাটা খুব বাবা। যন্ত্রণা হচ্ছে। দেখুন, একটা হয় জয়েন্টে না, অনেক সময় বাচ্চাদের কি হয়, গ্রোথ পেন বলে ওটা, মানে এখন তো বাড়ন্ত বয়স, ঠিক আছে? ওই সময় ব্যথা হবে, পা কামড়াবে, এগুলো কিন্তু অনেক সময় স্বাভাবিক হয়। আবার অনেকের দেখা যাচ্ছে দুর্বল চেহারা, সেখানে যদি পরিশ্রম বেশি করে ফেলে, সেখানেও আবার অনেক সময় কিন্তু হয় ব্যথাগুলো। এবার চেহারাটা দুর্বল, রোগা। হ্যাঁ, খায় না, রোগা। ওটাই তো বলছি, ঠিক আছে? এবার সব কিছুর জন্য ভেতরে যদি কোনো বড় কারণ থাকে, সেটা তো আমি এভাবে দেখে কথা বলে আপনার সাথে বোঝা যাবে না। একবার নিয়ে আসুন, যদি ওই কোনো অন্য প্রবলেম না থাকে তাহলে তো এটা নর্মাল, আর যদি প্রবলেম থাকে তাহলে তার ট্রিটমেন্ট করালে এটা ঠিক হবে। ফেলে রাখবেন না, আপনি আসুন, আগে আপনি চলে আসুন, এসে দেখুন কেমন রেজাল্ট পাচ্ছেন, তারপরে আপনার নাতিকে নিয়ে আসুন। ফেলে রাখবেন না, এই যে আপনাদের গাফিলতিগুলোর জন্যই না আপনারা পরে ভোগেন। এই যে আপনার এতদিন ধরে সমস্যা, আপনি কিছু বলছেন, এখন টিভিতে যে প্রোগ্রাম দেখছেন, তখন আপনার মাথায় এলো একবার জিজ্ঞাসা করি তো কি করা যায়। সব কিছু ঘরোয়া টোটকায় সাকসেসফুল হবে না। রোগ যখন হয়ে যায় তখন তার চিকিৎসা করতে হয়, এবং আয়ুর্বেদ চিকিৎসা এমন চিকিৎসা যেটা আপনাকে সারা জীবন ধরে ওষুধ খেয়ে যেতে হবে না সুস্থ থাকার জন্য। কিছুদিন ওষুধ খাবেন, সুস্থ হবে, তারপরে ওষুধ বন্ধ হয়ে যাবে। বুঝতে পারলেন? তাই আর ফেলে রাখবেন না। আপনি চলে আসুন, ঠিক আছে? ফোন নাম্বার দুটো লিখে রাখুন, এবং অবশ্যই হেল্পলাইনের মাধ্যমে ডিটেলসটা জেনে নিন। যদি কোথাও চিকিৎসা করে থাকেন তারও রিপোর্টগুলো নিয়ে আসবেন, একদম ডিটেলসটা আপনি জেনে যাচ্ছেন এই হেল্পলাইন নাম্বারের মাধ্যমে। আমি একটু বলে দিচ্ছি যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডক্টরদের কোথায় কোথায় পেয়ে যাচ্ছেন, আমি একেবারে নাম মেনশন করে এক্স্যাক্ট লোকেশনগুলো বলে দিচ্ছি, জায়গাগুলো বলে দিচ্ছি। আপনারা মেচেদাতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পাচ্ছেন গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন মালদহে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পাচ্ছেন। এছাড়া কিন্তু বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, শিলিগুড়িতে ডক্টর
এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, এবং হলদিয়াতে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এবং বাঁকুড়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, এবং কোচবিহারেও পাচ্ছেন আপনারা ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, বোলপুরে ডক্টর এস ভাদুরী যিনি আমাদের আজকের গেস্ট ডক্টরকে পেয়ে যাচ্ছেন, বোলপুরে ডক্টর এস ভাদুরী। এছাড়া আপনারা দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, খড়গপুরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং গৌহাটিতে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, এবং জামশেদপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং ডিব্রুগড়ে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, এবং হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলেও বন্ধুরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এছাড়া শ্যামপুর এবং গঙ্গারামপুর এবং ক্যানিং এগুলো কিন্তু আপনারা ওপেনিং হবে, সেগুলো আমরা ডেটগুলো অবশ্যই মেনশন করব, এবং সেখানে কিন্তু ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা আগরতলাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষাল, এবং বনগাঁতেও ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন। আর আপনাদের ওপেনিংগুলো তো বলে দিলাম, যেটা আপনারা আগে থেকে আপনাদের অ্যানাউন্সমেন্ট করে যাচ্ছি আমরা। গঙ্গাসাগর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, ধানবাদ এবং হাওড়ার শ্যামপুর এবং ক্যানিংয়েও বন্ধুরা ওপেনিং হবে, এবং কবে ডাক্তারবাবু আসবেন ডেটগুলো আমরা অবশ্যই মেনশন করে দেবো নেক্সট প্রোগ্রামে। আর আপনারা যেটা জানেন যে আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত। সোম থেকে শনি আপনার কিন্তু প্রত্যেকটি ডক্টরকে পেয়ে যাচ্ছেন, এক এক দিন এক এক ডক্টররা রয়েছেন আপনাদের জন্য। এবং এছাড়া কলকাতার মধ্যে শোভাবাজারে পাচ্ছেন, এবং বেলুড়ে পাচ্ছেন বন্ধুরা, খিদিরপুরে পাচ্ছেন বন্ধুরা। এছাড়াও কিন্তু ল্যান্সডাউনেরও রয়েছেন, দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনের এই চেম্বার রয়েছে। এছাড়া হাওড়ার শিবপুর, বাল্টিগুড়িতেও বন্ধুরা পাচ্ছেন। আর আপনাদের মেনশন আমি করে দিচ্ছি যে প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু দক্ষিণ 24 পরগনার আমতলাতে আপনারা পাচ্ছেন ডক্টর, সেখানে কিন্তু ডক্টর বি শর্মা আসছেন। এবং অবশ্যই আপনাদের আগে থেকে আমরা এগুলো শিডিউলটা জানিয়ে দিলাম। ফোন নাম্বারটা আরেকবার আমি জানিয়ে দিচ্ছি, হেল্পলাইন নাম্বার বলে টিভি স্ক্রিনে আপনারা দুটি নাম্বার দেখতে পাচ্ছেন, 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার কিন্তু হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনি ডিটেলসটা জেনে যাচ্ছেন কবে কখন ডাক্তারবাবুরা আসছেন, এবং যদি কোথাও চিকিৎসা করে থাকেন সেগুলোর রিপোর্টগুলো কিন্তু আপনাদের নিয়ে আসতে হবে। তারপরে কিন্তু প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে আপনার প্রপার ট্রিটমেন্টটা কিন্তু অবশ্যই পাচ্ছেন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার দিদি, শুভ দুপুর। নমস্কার আপনাকেও, শুভ মধ্যাহ্ন। হ্যাঁ, প্রোগ্রাম শুনছি। আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে আমার ওয়াইফের পায়ে প্রচন্ড ব্যথা, মানে স্পেশালি সকালবেলা উঠতে গেলে, মানে ঘুম থেকে ওঠার পরে 1-2 ঘন্টা বেশ পায়ে ব্যথা থাকে, মানে হাঁটাচলা করতে পারে না, এরকম অবস্থা হয়ে যায়। তার পরবর্তীকালে আস্তে আস্তে ঠিক হয়। তো এইটা আমি বিভিন্ন ডাক্তার ট্রিটমেন্ট করিয়েছি, ওষুধপত্র কিছুদিন খাওয়ার পরে ঠিক থাকছে, কিন্তু আবার যে সেই সিচুয়েশন, এটা বিগত 4-5 বছর ধরে হচ্ছে। স্পেশালি শীতকালে কিংবা প্রচন্ড গরমে এই সমস্যাগুলো আরো বেশি বাড়ে। তো এটার কিন্তু কি আয়ুর্বেদিক শাস্ত্র মধ্যে কিছু প্রতিবিধান হয়? হ্যাঁ, আচ্ছা, বললে জিনিসটা ভালো হয়। আমায় বলুন যে এটা ওনার বয়সটা কত? ওনার বয়স এখন 34 34। আচ্ছা, ওনার যখন ট্রিটমেন্ট করিয়েছেন এত বছর ধরে, এক্স-রে রিপোর্ট তো করিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স-রে ইভেন অর্থোপেডিক ডাক্তারও দেখিয়েছি। হ্যাঁ, নাম বলতে হবে না, এক্স-রে যে করিয়েছেন তাতে রিপোর্টটাই কি এসছে বলতে পারবেন একটু? না, সেটা তো আমি ডিটেলস বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, ওনার ডাক্তারবাবু কি কোনো সময় বলেছে যে ওনার আরএ ফ্যাক্টরটা কি আছে? হ্যাঁ, হাড় বাড়ার একটা টেন্ডেন্সি আছে, এই অবধি বলেছে। ও, হাড় বাড়ার, আচ্ছা। সেটা তো ধরুন গোড়ালিতে হলো বা কিছু, ঠিক আছে, গোড়ালিতে হাড়টা বেশি বাড়ে। হ্যাঁ হ্যাঁ, ওটার জন্যই দেখা যাচ্ছে কিনা আমি এক্সাক্ট জানি না, কিন্তু মেডিসিন যখন দিচ্ছে তখন কমে যাচ্ছে, কিন্তু মেডিসিন ছেড়ে দেওয়ার পরে আবার ওটা ব্যাক করছে। আচ্ছা, না, ওনার বললেন যে ঘুম থেকে ওঠার পর বেশি ব্যথা হয় তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকালবেলা 1-1.5 ঘন্টা ব্যথাটা খুব বেশি থাকে, তারপরে আস্তে আস্তে অনেক। আচ্ছা, আপনি মানে হাঁটুতেও ব্যথা আছে, গোড়ালিতেও ব্যথা আছে? হাঁটুতে না, পার্টিকুলার পায়ের পাতা তল, মানে পায়ের। পায়ের পাতা। আচ্ছা, ওনার অন্য কোনো রোগ বা কিছু আছে? না, সেরকম কিছু রোগ নেই। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে ঠিক থাকুন, আছে, আমি আপনি বলি। শুনুন। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমাদের যে বডির সিস্টেমটা, এইটা ঠিক থাকতে হবে। কীরকম সিস্টেমগুলো ঠিক থাকতে হবে? এই যে আমরা যে খাদ্য খাবারগুলো খাই সেগুলোর থেকে অনেক সময় আমাদের শরীরে ধরুন ইউরিয়াটা বেড়ে গেল, ঠিক আছে, অনেক সময় কি হয়, ইউরিক অ্যাসিড বেড়ে যায়। এগুলো আমরা দেখি, ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কিন্তু শরীরের মধ্যে পেইন সৃষ্টি হয়, এবং অনেক সময় আমাদের পায়ের গোড়ালির হাড়ের মধ্যে ইউরেট ক্রিস্টালস তৈরি হয়, মানে এক্সট্রা হাড় মনে হয় বেড়ে গেছে, বা হাড়ের এক্সট্রা গ্রোথ হয়ে যায়, বিভিন্ন জায়গায় হতে পারে এটা। এবং সেই জায়গায় যখনই আপনি হাঁটতে যাবেন পায়ে ব্যথা হবে,
এটা স্বাভাবিক। এবার ওই ব্যথাটা কিন্তু এমন নয় যে আপনার পার্টিকুলার একটা টাইমে হবে, চাপ লাগলেই ব্যথাটা হবে, এটা সাধারণভাবে দেখা যায়। হ্যাঁ, আবার একটা কি হচ্ছে আপনার, যে বলছেন যে সকাল ঘুম থেকে ওঠার পর ব্যথাটা থাকছে, মানে ওটা একটা মর্নিং স্টিফনেস হয়, মানে সারা রাত যেহেতু হাঁটা চলা হয় না, একভাবে থাকে পাগুলো, তো ওই জায়গার যে মানে ব্লাড সার্কুলেশনটা ঠিক হচ্ছে না এবং ওখানে একটা স্টিফনেস চলে আসে। এবং যখন প্রথম প্রথম হাঁটছে ঘুম থেকে, তখন ওই যেহেতু শক্ত ভাব থাকে তার জন্য কিন্তু ব্যথা থাকে, এটাও হতে পারে। এবার যখন অনেকক্ষণ হাঁটা চলা হলো, তখন ব্লাড সার্কুলেশনটা ঠিক হচ্ছে এবং তখন আস্তে আস্তে নর্মাল হয়ে যাচ্ছে, পায়ের পাতাটাতে বেশি ব্যথা, এটা হচ্ছে একটা। অনেক সময় পায়ের পাতাটাতে একটা ঝিনঝিন ভাব হতে পারে, ঠিক আছে, ঝিনঝিন ভাবটা কিন্তু সুগারের থেকে হয়। এবার এটা বোঝার ব্যাপার আছে ব্যথাটা কেমন। আপনি একভাবে বলছেন, এবার আমরা যে যখন সামনাসামনি দেখব তখন ঠিক বোঝা যাবে কি আছে। এছাড়া তো অন্য রিপোর্টও করা হয় অনেক সময়। এবার আপনাকে বলি, আয়ুর্বেদে কিন্তু এর একটা প্রপার ট্রিটমেন্ট আছে, যে কোনোটাই প্রবলেম হোক, ওই সেখানে ধরুন আপনার হাড় বেড়েছে, বা সেখানে ইউরিক অ্যাসিড বেড়েছে, অথবা সেখানে সুগারের জন্য হচ্ছে কিনা, বা নার্ভেরও কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা হাড়ের কোনো ক্ষয় হয়েছে কিনা, জয়েন্টের মধ্যে ওখান থেকে যে একটা অয়েল থাকে, লুব্রিকেন্ট থাকে, সেটা শুকিয়ে যাচ্ছে কিনা, স্টিফনেস আসছে যার জন্য, সবটারই কিন্তু একটা প্রপার ট্রিটমেন্ট আছে আয়ুর্বেদে। এবার আপনি যদি চান আপনার মিসেসের ব্যাপারে যে এটা পার্মানেন্টলি সারিয়ে তুলবো, তাহলে কিন্তু আমাদের কাছে আসতে হবে। কি করতে হবে? এসে এখানে ডাক্তারবাবুদের দেখালে ডাক্তারবাবু দুটো জিনিস সাজেস্ট করতে পারে। একটা হচ্ছে মেডিসিন, আয়ুর্বেদ মেডিসিন দিয়ে আপনাকে ট্রিটমেন্ট করবে এবং আস্তে আস্তে আপনি সেই জায়গাটার থেকে বেরিয়ে আসতে পারবেন, এটা হচ্ছে একটা। দ্বিতীয় কথা হচ্ছে, কিছু যখন ক্রিটিক্যাল থাকে, যখন দেখা যায় যে শুধু মেডিসিনে প্রপার রেজাল্টটা যতটা তাড়াতাড়ি এক্সপেক্ট করছি তত তাড়াতাড়ি আসবে না, বা রেজাল্টটা আমি যেভাবে ভাবছি হবে সেভাবে শুধু মেডিসিনে হবে না, তাহলে আমাদের কি করতে হবে, এর পাশাপাশি পঞ্চকর্মা থেরাপি করাতে হবে। মানে আয়ুর্বেদেরই আরেকটা পার্ট, যেটা মেডিসিনাল পার্ট একটা, থেরাপিউটিক পার্ট আলাদা, যেটাকে বলা হয় পঞ্চকর্মা থেরাপি। পঞ্চকর্মা থেরাপি কিন্তু অন্য থেরাপির মতো না যেগুলো আমরা সাধারণত শুনে থাকি, এটা একেবারে কিন্তু আলাদা পদ্ধতি, যেটা সেই পেশেন্টের তার পার্সোনালিটি থেকে শুরু করে তার বডি টাইপ থেকে শুরু করে সব কিছুর ওপর ডিপেন্ড করে একটা থেরাপির চার্ট তৈরি করবে ডাক্তারবাবু, যিনি এই পঞ্চকর্মার ব্যাপারে অভিজ্ঞ। ওনার ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু এই থেরাপিগুলো চলবে। এই থেরাপিগুলো কিছুদিন ধরে নিতে হয়, তার সাথে সাথে ওষুধ চলবে। থেরাপি নিলে দেখবেন আপনার রিকভারি রেটটা অনেক তাড়াতাড়ি হচ্ছে, বেটার হচ্ছে, এবং আলটিমেটলি আপনি কিন্তু ওই প্রবলেমটা থেকে পার্মানেন্টলি ওভারকাম করতে পারবেন। আমাদের এখানে কিন্তু হাজার হাজার পেশেন্টরা এইরূপ ধরনের প্রবলেম নিয়ে আসছে এবং রেজাল্ট নিয়ে, ভালো রেজাল্ট নিয়ে কিন্তু এখান থেকে ফিরে যাচ্ছে। একদম। আমরা তারই কিছু ক্লিপিংস দেখব। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন, কতটা তারা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পেয়েছেন, তারই কিছু ছোট ছোট ক্লিপিংস আপনাদের কাছে আমরা তুলে ধরছি, এবং কতটা কান্না, কতটা দুঃখ, কতটা বেদনা, কতটা যন্ত্রণা, কতটা ব্যথা নিয়ে তারা এসেছেন, এবং কতটা তারা হাসি মুখে বাড়ি ফিরছেন, এবং তারই চওড়া হাসিটা আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো অবশ্যই। আর সঙ্গে থাকুন, আমরা আবার ফিরে আসছি আলোচনায়। নাম কি বলুন? আমার নাম ভারতী রাউত। আচ্ছা, আপনার বয়স? বয়স ৭৫। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি কাঁচরা বাজার থেকে। আচ্ছা, এখানে কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার আমার সিরিয়াসের থেকে ক্রিটিক্যাল। এখন সমস্ত কিছু যদি বলতে যাই অন্তত ৩-৪ ঘন্টা লাগবে। আচ্ছা, কেন, কি কারণ, আমি এখন অনেক ভালো। ১৬ আনার ১ আনি কষ্ট আমার আছে। আচ্ছা, যারা অসুস্থ তাদের জন্য কিছু বলবেন? হ্যাঁ, আমার পুরো ফ্যামিলি অসুস্থ। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদেরকে এখানে কি আসতে বলবেন? হ্যাঁ, আমার ফ্যামিলি নিয়ে আসবো। আমি যখন এক পাগল ভালো হয়েছি, আর আমি সিরিয়াসের থেকে ক্রিটিক্যাল রুগী, আমি অনেক ভালো, আকাশ পাতাল। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদেরকে এনবিপিতে আসার জন্য পরামর্শ দেবেন? হ্যাঁ, কি বলবেন? অবশ্যই বলবো, আমি ভালো হয়েছি। আমায় এলোপ্যাথিক ডাক্তার ফেল,
মেডিকেল, কৃষ্ণনগর চেম্বার, কলকাতা দিয়ে সমস্ত জায়গায় এলোপ্যাথিক ফেল। তাদের ব্রেনে যতটুকু ট্রিটমেন্ট করার প্রয়োজন তারা ব্রেন থেকে সাফ করেছে। আমার গলার নালি শুকিয়ে এসেছিল, আমার শ্বাসকষ্ট 1 নম্বর, আমি হাতের রোগী 40 বছরের উপরে শ্বাসকষ্ট। আমি করোনাকে জয় করেছি, হ্যাঁ, আবার ডেঙ্গুকে জয় করেছি। আর এই ডাক্তার শর্মা ম্যাডামের নাম কি? ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য। ডক্টর ভট্টাচার্য ম্যাডাম, নামটা আমার মুখে আসছে না, মুখস্থ করতে হবে। আমি এই ম্যাডাম আমাকে মাথা এবং দেহ আমাকে 100%-এ 90% ভালো করে দিয়েছে। এখন আমি একটু বাকি আছি, খুব দুর্বল। আর 4 ঠিক আছে। মাস আমার রক্ত শূন্য ছিল। ঠিক আছে, তারও কারণ আমার ওই সেই হার্ট ব্লক ছিল। আর এখানে আমার এখন কোনো শ্বাসকষ্ট নেই, কিছু নেই। ঠিক আছে। মানসিক একটা আঘাতে আমাকে এত দুর্বল করে দিয়েছে। আমি খুব অসহায়। আমি কেন, জগৎ ভরেই। আপনার নাম? বিনয় কৃষ্ণ গড়ান, বয়স? বয়স 63, আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? নারিকুল থেকে। আচ্ছা, কি সমস্যা ছিল আপনার? আমার ব্রেন স্ট্রোক হয়েছিল। আচ্ছা, কত বছর ধরে এটা প্রবলেম? পরে তো বছর 3-এর প্রবলেম। আচ্ছা, এখন ট্রিটমেন্ট করিয়ে কেমন আছেন? এখন ট্রিটমেন্ট আমি 15 দিনের ট্রিটমেন্ট করে মোটামুটি একটু ভালো আছি। আর হাত ফাত যে ওপর দিকে উঠে গেল সেখানে একটু নেমেছে হাত ফাতগুলো। আচ্ছা, আপনি টিভি প্রোগ্রাম দেখে এসেছিলেন তো? আমি টিভি প্রোগ্রাম দেখে এসেছিলাম। আচ্ছা, অন্য পেশেন্টদের জন্য আপনি কিছু বলবেন? অন্য পেশেন্টদের জন্য বলবো যে আপনি বিশ্বনাথ আসুন, আপনার যত বড়ই অসুখ হোক না কেন আপনি সারবেন, অতি অবশ্যই না, একবার চিন্তা ভাবনা করবেন না, সারবেন, অতি অবশ্যই সারবেন। থ্যাংক ইউ। নাম? রিতা দাস, বয়স? 50। আচ্ছা, কোথায় থেকে আসছেন আপনি? আমি এখানেই থাকি বাড়ি। আচ্ছা, আর কি সমস্যা ছিল আপনার? আমার ওয়েট লসটা হয়ে যাচ্ছে, কিন্তু কেন হচ্ছে না আমি বুঝতে পারছিলাম না। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কেউ কিছু বলবে বেশি করে খাও, বেশি করে খাও, কিন্তু আমি খাবোটা কী করে, আমি তো খেতেই পারছিলাম না। কিন্তু যেদিন থেকে আমি ডাক্তারবাবুকে দেখেছি, ডাক্তারবাবু আমার কিছু পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু পরীক্ষাগুলো করার আগে থেকে ডাক্তারবাবু ওষুধ খেয়ে আমার অসম্ভব খিদে টিদে সব রকম বেড়েছে। আমি বাইরের খাবার কিছু খাই না, কিন্তু আমি ঘরের খাবারটাই আগে আমার সেটাও ভালো লাগতো না, কিন্তু এখন আমি সবটাই খেতে পারি। আচ্ছা, আপনার ওয়েটটা কি বেড়েছে এখন? অনেকটা বেড়েছে, মানে 4 না 5 মাসে আমি 8 কেজি 9 কেজি ওয়েট বাড়িয়েছি। আচ্ছা, আপনি বাড়িয়েছি বলতে কি, অনেক ডাক্তারবাবুর জন্য। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদের জন্য কোনো মেসেজ দেবেন? মেসেজ আমি সবসময় দিচ্ছি যে এনবিপির হাত ধরে আমি ভীষণ উপকার পেয়েছি, ভীষণ, মানে আমি মিরাক্কেল, আমি ভাবতে পারিনি। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি কিছু বাকি নেই, ঠিক তো আছে। কেউ কিন্তু আমার এই কাজটা করে দিতে পারেননি, উনি যেটা পেরেছেন। উনি আমাকে যখন ওষুধটা দেন না, প্রথম আমি যেদিন আসি উনি কিন্তু আমাকে বলেছিলেন আপনার প্রচণ্ড খিদে হবে, একদম সত্যি কথা। আমরা সত্যি অবশ্য আপনারা বন্ধুরা দেখলেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন, অসংখ্য মানুষ এসেছেন, তারই ছোট ছোট ক্লিপিংসগুলো আমরা তুলে ধরি। এটা মানে আমরা 1, 2, 3টে আমরা হয়তো কিছু কিছু তুলে ধরেছি। এখন কতটা কষ্ট, কতটা বেদনা, কতটা দুঃখ নিয়ে তারা এসেছেন এবং কতটা তারা সুস্থ সবল সতেজ জীবনকে ফিরে পেয়েছেন, সত্যি খুব ভালো লাগে। তখনই মনে হয় যে আমরা সত্যি এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার প্রত্যেকটি ডক্টর যেন এইভাবেই তারা সাকসেসফুল জায়গায় পৌঁছে গেছেন। অবশ্যই আমরা আলোচনায় ফিরবো। তখন আমাদের আজকের আলোচনাটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ অর্গান নিয়ে আমরা আলোচনা করছি, যেটা হলো লিভার সংক্রান্ত। আসলে আমরা ডাক্তারবাবুর কাছে জিজ্ঞাসা রাখছি যে এই যে লিভার, এর সিমটমগুলো কি, আমরা কিভাবে বুঝবো যে আমরা এই রোগে আক্রান্ত হতে চলেছি? দেখুন, লিভার তো একটা ভাইটাল অর্গান। আমি আগেই আমরা আলোচনা করছিলাম, আমাদের পেটের সমস্যা থেকে অন্য যে সমস্যাগুলো বললাম ওগুলো হয়। তো সাধারণ মানুষ কিভাবে বুঝবে আজ যে লিভারের ওটা প্রবলেম হয়েছে? দেখুন, একই সিমটম কিন্তু অনেক মানে লিভারের প্রবলেমেও থাকতে পারে বা অন্য কিছুতেও থাকতে পারে, কিন্তু সাধারণভাবে বলছি কখন আপনাদের উচিত একবার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে নেওয়ার জন্য। খুব সাধারণভাবে দেখবেন যে অনেক সময় আমরা পেটের মধ্যে ব্যথা ফিল করি, ডান দিকে আমাদের লিভারটা থাকে, ঠিক আছে, পেটের দিকে।
তো পেটে দেখা যাচ্ছে দিনের পর দিন মাঝে মাঝেই আমার পেটে ব্যথা হচ্ছে। দেখুন, সেটা লিভারের ব্যথা নাও হতে পারে, কিন্তু লিভারেও ব্যথা হয়, লিভারের সমস্যা হলেও ব্যথা হয় লিভারে। তো ওটা একটা সাইন হলো যে ডান দিকে পেটে ব্যথা করছে, গেল। দ্বিতীয়ত হচ্ছে দেখবেন ক্লান্ত লাগবে, দুর্বল লাগে, একটু দুর্বল, কোনো কাজকর্ম করতে গেলে ভাল লাগছে না, হাঁপিয়ে যাচ্ছেন। সেটা দেখুন লিভারের সমস্যাতেও হতে পারে। আবার এটা আবার দেখা যায় কারো যদি ধরুন হার্টের সমস্যা থাকে তারও হতে পারে, বা ধরুন খাদ্য খাবারের অভাবে ম্যাল নিউট্রিশন হচ্ছে তারও হতে পারে। ঠিক আছে, দুর্বলতাটা হবে, কিন্তু একটা আপনার টায়ার্ডনেস থাকতে পারে যদি লিভারের সমস্যা থাকে। তারপরে দেখা যাবে যে আপনার খিদেটা হতে চাইছে না। মানে আগে যেমন খেতেন সেরকম খিদেটা খেতে পারছেন না, খাওয়া দাওয়াটার ইচ্ছেই করছে না, মনে কোনো একটা খাবার যে একটা ইচ্ছে থাকে না সেটা নেই। তারপরে দেখা যাবে ব্লটিং হতে পারে, যেন পেটটা খুব ভার ভার লাগছে, যে ফুলে আছে, একটু কেমন যেন গ্যাস হয়েছে মনে হচ্ছে। আমরা দেখবেন অনেক সময় পেটে নিজে হাত দিয়ে এরকম মেরে মেরে দেখি আওয়াজ হচ্ছে কীরকম। ঠিক আছে, যখন পেট ভার হয়ে থাকে দেখবেন আওয়াজটা ড্যাব 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 করে হয়, নর্মাল আওয়াজ হয় না, একটু তফাৎ হবেই। ঠিক আছে, তো এইটা হতে পারে। অনেক সময় দেখা যাবে যে আপনার স্কিনের মধ্যে ইচিং হচ্ছে, স্কিনে ইচিং যেটা হয় সেটা লিভারের প্রবলেম থেকেও হয়। অনেক সময় দেখা যাবে আপনার পটির রঙটা হচ্ছে কেমন একটু ফ্যাকাশে রকম হচ্ছে, ওইটা একটা হতে পারে। আপনার ইউরিনের কালারটা একটু বেশি হলদে হচ্ছে, মানে ঠিক যেন সরষের তেলের মতো কালারটা হচ্ছে, এটা হতে পারে। তারপরে দেখা যাবে যে আপনি একটু ফ্যাকাশে রং হয়ে যাচ্ছে, হলদেটে হয়ে যাচ্ছে চেহারাটা। নর্মাল একটা ফর্সা লোক একরকম থাকে, আর একটা লোকের গায়ের রংটা বদলে গিয়ে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, সেটা লিভারের প্রবলেম থেকেও হতে পারে। ঠিক আছে, এরকম আছে। আরও যদি দেখা যায় অ্যাডভান্স স্টেজ আসছে মানুষের, তখন কি হবে দেখবেন হঠাৎ করে ওজন কমে যাচ্ছে। আপনি ওজন কমানোর জন্য কোনো চেষ্টা করেননি, কিন্তু দেখা যাচ্ছে হট করে ওজন আপনার কমা শুরু হয়ে গেল। আবার অনেক সময় দেখা যায় যে হাত পা ফোলা শুরু করেছে। এই রকম সিমটম যেগুলো পরেরগুলো বললাম, ওগুলো কিন্তু অনেক বেশি মানে প্রবলেমটা বেড়ে যাওয়ার সময় হয়। আর যে প্রথম দিকে সমস্যাগুলো বললাম, সিমটমগুলো বললাম, ওগুলোও দেখা যেতে পারে হয়তো আপনার প্রবলেমটা হয়তো অল্প দিন শুরু হয়েছে, বা ধরুন মানে সিমটমটা মানে শরীরের মধ্যে রোগটা খুব বড় বেশি বাসা বাঁধতে এখনো পারিনি। ওই ছোট সিমটমগুলো, প্রথমের সিমটমগুলো যখনই দেখবেন তখনই কিন্তু আপনি ডাক্তারবাবুদের সাথে পরামর্শ করবেন। না হলে দেখা যাবে যদি আপনি ওটা ফেলে রাখেন, পরের দিকের এই বড় প্রবলেম যখন চলে আসবে তখন কিন্তু ওটাকে সারিয়ে তোলার কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, এবং সময়ের অভাব হলে কিন্তু দেখবেন রোগ সারতে পারে না, মানুষের ক্ষতি হয়ে যায়। তো সেই দিনগুলো যাতে না আসে, অল্প সমস্যা থাকলে একবার চেক তো করিয়ে নিন, ডাক্তারবাবুরা কি বলছে, আদৌ কি ওটা লিভারের সমস্যা বা কোনো বড় রোগ হচ্ছে কি না সেগুলো তো জানতে পারবেন। যদি ফেলে রেখে দেন, আপনি জানবেন না, যখন একবার হঠাৎ করে বড় একটা সমস্যা চোখের সামনে চলে আসবে তখন কিন্তু মানুষ পাজলড হয়ে যায়, একদম দিশেহারা হয়ে যায়, কি করবে না করবে, কোনটায় ট্রিটমেন্ট করবে, কার কাছে যাবে। তখন সময়ও নষ্ট হয়, অর্থও নষ্ট হয়, আলটিমেটলি চিকিৎসাটা কিন্তু ঠিকমতো হয় না। কারণ তখন একজন ডাক্তারবাবু দেখলেন না হচ্ছে না, দুদিন হয়ে গেল, ঠিক আছে আরেকজনের কাছে চলে যাও, কারণ তখন প্রবলেম আরও বাড়তে থাকে। সেই সময়গুলো আসতে দেবেন না, সেই সময়টা আসার আগেই ট্রিটমেন্ট করান, যাতে অল্পতেই আপনারা সুস্থ হয়ে যেতে পারেন। একদম। আমরা আরও এই বিষয়ে জানবো কি কি রোগকে আমন্ত্রণ জানাচ্ছে লিভারের যদি সমস্যা হয়, সেটা আমরা জানবো। তার আগে একজন বন্ধু রয়েছেন ফোনে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি গড়িয়াহাট থেকে বলছিলাম। বলুন, কি সমস্যা বলুন। আমার বয়স হলো 35 বছর বয়স। আর সমস্যা হচ্ছে ডাক্তারবাবু, আমি মানে খিদে লেগে যায়, এবারে খিদে লেগে গেলে খাওয়ার পরে না পেট যন্ত্রণা। আচ্ছা, পেটের কোন জায়গায় যন্ত্রণা করে? পেটের নিচের দিকে। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। আপনার পায়খানা কেমন হয়? পায়খানা ক্লিয়ার, মানে রেগুলার ক্লিয়ার হয় না। হ্যাঁ, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আমাদের অনেক সময় হয় কি, যে আমাদের যদি পায়খানাটা পরিষ্কার না হয় বা পায়খানার কোনো সমস্যা থাকে বা পেটের সমস্যা থাকে, দেখা যায় আমরা ভরা পেটে খাওয়ার পর ব্যথা শুরু হয়ে যায়। ঠিক আছে, আবার যখন নর্মাল থাকে পেটে খিদেটা মানে খিদে পায়নি ওই সময়টা, বা পেট হালকা আছে, খিদে মানে পেট ভরা নেই, সেই সময় দেখা যায় যে কোনো ব্যথা ট্যাথা নেই, খাবার কিছুক্ষণ পরেই দেখা যায় প্রবলেম।
আর ওই এটা কিন্তু অনেক সময় দেখা যায় যদি লিভার বড় হয়ে থাকে, এনলার্জ লিভার হয়, তাহলে লিভারের ওপরে চাপ পড়লে এই ব্যথাটা হতে পারে, সেটা ডান দিক ঘেঁষে হবে। আর তাছাড়া দেখা যায় যে আমাদের যে কোলন আছে, কোলনের মধ্যে কিছু হয়তো সমস্যাটা রয়েছে, তার থেকে হচ্ছে। আবার ধরুন আমরা যে খাদ্য খাবারগুলো খাচ্ছি সেটা যদি ভালো মতো মল ত্যাগ না হয়, মানে পায়খানা যদি ভালো মতো না হয়, তাহলে কি হয়, পরে যখন আবার খাওয়ার পরে ওখানে চাপ লাগে, ঠিক আছে, পায়খানাগুলো যেখানে জমে থাকছে, এবং তার সাথে সাথে কি হয়, গ্যাস সৃষ্টি হয় এবং ব্যথার কিন্তু সৃষ্টি হতে পারে। আপনি একটা কাজ করুন, পায়খানা যাতে পরিষ্কার হয় তার জন্য কি করুন, ঘুম থেকে উঠে হালকা গরম জল লেবু দিয়ে ওটা খাবেন। তার সাথে সাথে কিভাবে খাবেন, 1 গ্লাস জল নেবেন, হালকা গরম জল, পারলে আগের দিন একটা তামার পাত্রের মধ্যে জলটা রেখে দেবেন, সেটা পরের দিন হালকা গরম করে তার মধ্যে একটু লেবু চিপে খেয়ে নেবেন, ঠিক আছে। যদি না সম্ভব হয় শুধু লেবু চিপে একটা গ্লাসে করে খাবেন, কোনো প্লাস্টিকের গ্লাস নেবেন না, হয় স্টিলের গ্লাস নিন, কাচের গ্লাস নিন, আর না হলে তামার কোনো একটা জিনিস নিন, গেল। তারপর এই যখন খাবেন এই জলটা, 1 গ্লাস জল, কিভাবে খাবেন, আপনি যখন টয়লেটে গিয়ে যেভাবে বসেন ওটাকে বলা হয় মল আসন। মল মানে আমাদের যেটা আমরা মল ত্যাগ করি, যেটা সেটাকে বলা হচ্ছে মল। এবার আমরা যেভাবে বসি, কোমোটে না, অন্য ইন্ডিয়ান স্টাইলে যেভাবে গিয়ে আমরা বসি, আপনি ঘরে ওইভাবে বসবেন, প্রথমে বসে আস্তে আস্তে জলটা চুমুক দিয়ে দিয়ে খাবেন, করে না, ডক করে গিলে না, চুমুক দিয়ে খাবেন, ঠিক আছে। খাবার পর আধ ঘন্টা হাঁটাহাঁটি করবেন, একটু নড়াচড়া করবেন, তারপরে টয়লেটে যাবেন। তাহলে দেখবেন আপনার পায়খানাটা কিন্তু ক্লিয়ার হওয়া শুরু হবে, একদিনেই হবে না, কিন্তু কয়েকদিন করতে করতে আস্তে আস্তে ক্লিয়ার হবে। রাত্রে ঘুমোতে যাওয়ার সময় অবশ্যই আপনি মাথায় রাখবেন যে হালকা গরম জল খেয়ে যাবেন, যাতে ভেতরের জিনিসটা, পেটটা পরিষ্কার হয় এবং মলটা সুন্দর মতো একদম বেরাতে পারে পরের দিন সকালে। এইটা মেনটেন করুন, চেষ্টা করুন। একটা আসন বলে দুটো আসন বলে দিচ্ছি, এই দুটো আসন করার। একটা হচ্ছে বজ্রাসন। বজ্রাসনটা সবচেয়ে ভালো, যখন ভারী খাবার খাচ্ছেন দুপুরে, তারপর 3 থেকে 5 মিনিট বসে থাকুন বজ্রাসনে, খুব ভালো কাজ হয়, হজম ভালো হয়, ডাইজেশনে হেল্প করে। আরেকটা হচ্ছে আপনার পবন মুক্তাসন। পবন মুক্তাসন একটু টিভিতে দেখে নেবেন কিভাবে আছে, সেই পবন মুক্তাসনগুলো করবেন, ঠিক আছে। ওটা খালি পেটেই করবেন, ওটা ভরা পেটে করার দরকার নেই। এবার এই সব যে বলছি না, এগুলো সাথে সাথে আপনার প্রবলেমটা যদি অনেক দিন হয়ে গেছে, দেখছেন 1 মাস 2 মাস হয়ে গেছে বা তার থেকেও বেশি হয়ে গেছে, তাহলে আর ফেলে রাখবেন না, আপনি অবশ্যই আমাদের কাছে এসে দেখান, ট্রিটমেন্ট করুন। তখনও কিন্তু ওষুধের পাশাপাশি এই যে আমি আলোচনাগুলো করলাম, একদম নিজের সামনে আপনি বসে দেখতে পারবেন, আপনাকে গাইড করে দেওয়া হবে, এবং তার সাথে সাথে কি খাবেন কি খাবেন না সেই পরামর্শও কিন্তু সবগুলো আপনাকে দিয়ে দেওয়া হবে। তার জন্য হেল্পলাইন নাম্বার আছে, হেল্পলাইন নাম্বারে করে কথা বলে একবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। একদম, আমি আরেকবার একটু হেল্পলাইন নাম্বারটা বলে দিচ্ছি। টিভি স্ক্রিনে আপনারা যে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন, 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। আর অবশ্যই আপনারা জানেন যে এনপিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার আয়ুর্বেদ চিকিৎসা একেবারে প্রাকৃতিক উপায়, ন্যাচারাল ওয়েতে আপনাকে সেই ট্রিটমেন্টটা করবে, একবার প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে প্রপার ট্রিটমেন্টটা কিন্তু আপনি পাচ্ছেন, এবং তার থেকেই কিন্তু আপনি একটা সুন্দর জীবন ফিরে পাচ্ছেন। তার কারণ আপনারা জানেন আয়ুর্বেদ চিকিৎসা মানেই তো নো সাইড এফেক্ট, আপনারা সেটা জানেন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, নো কেমিক্যালস অর্থাৎ রাসায়নিক কোনো সেই ওষুধপত্রে সেসব কোনো ব্যাপার নেই, রং নেই কোনো, আর সবচেয়ে বড় কথা কোনো অপারেশন নেই, একদম নো সার্জারি। এই জিনিসগুলো কিন্তু যেটা আমরা ভয়ভীতি পাই অনেক সময় যে অপারেশন করতে হবে, এই জায়গাগুলো কিন্তু একেবারে নেই। আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে আপনি একবার ন্যাচারাল ওয়েতে, প্রাকৃতিক ভেষজ গুণের মাধ্যমে আপনি একদম সুন্দর একটি জীবনকে আপনি উপভোগ করতে পারছেন ন্যাচারাল ওয়েতে, মানে একদম প্রাকৃতিক উপায়, যেই কার্যটি আপনি প্রকৃতির মতন নিজেকে একেবারে সুন্দর করে, সূর্যের আলো রশ্মি, সেটা ডাক্তারবাবু এটা নিয়েও আলোচনা করেছেন যে সূর্যের আলো রশ্মিটা কতটা আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট, সব কিছু নিয়ে আমাদের আলোচনা চলছে। কিন্তু আপনাদের একটাই কাজ, দুটো ফোন নাম্বার সর্বক্ষণ আপনারা সঙ্গে রাখুন, এবং যে কোনো সময় যদি কোনো সমস্যা হয় বা যারা সমস্যাভুক্ত হয়ে আছেন তারা অবশ্যই যোগাযোগ করে আপনারা অবশ্যই চলে আসুন। তার কারণ একটাই কথা, রোগ থেকে পুষবেন না, দয়া করে পুষবেন না, পুষলে আরেকটা রোগের তৈরি হয়, সেই রোগ থেকে আরও একটা বড় জায়গায় তৈরি হবে, বুঝতেই পাচ্ছেন যে আরও সমস্যায় আপনারা জর্জরিত হবেন। তার জন্য কিন্তু অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু আপনাদের সঙ্গে সর্বক্ষণ রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ,
অ্যাকচুয়ালি কিভাবে বলবো আমি বুঝতে পারছি না। কি সমস্যা বলুন? সমস্যা বলতে আমার খুব চুল ওঠার সমস্যা হচ্ছে, মানে চুল ওঠা, আমার অনেক কম বয়স কিন্তু অনেক চুল উঠে গিয়েছে, মানে মাথাটা পুরো তাঁত হয়ে গিয়েছে বলতে গেলে। আচ্ছা, আপনার কতদিন ধরে চুল উঠছে? হয়ে গেল প্রায় বেশি দিন হয়নি, এই 2-3 মাসের মধ্যেই এত অনেক বেশি উঠে গেল। আচ্ছা, আগে এতটা ছিল না তাই তো? না না না, আগে চুল ওঠেই ছিল না, আমার তো কম বয়স তো। বয়স কত আপনার? আমার বয়স 16। 16? হ্যাঁ। আচ্ছা, তোমার মেইন আমি বলবো যে তোমার মাথায় কি খুশকি আছে? খুশকি আছে কিন্তু আগেও তো ছিল খুশকি, কিন্তু আচ্ছা আচ্ছা, তোমার খাওয়া দাওয়াটা কেমন করো তুমি? পেটে হজম হয় ঠিক মতো? হ্যাঁ মোটামুটি হজম হয়। পরিষ্কার হয় পায়খানা রেগুলার? রেগুলার হয় না, একদিন ধরে চলে যাবে। হ্যাঁ। আর শোনো, তোমার যে বাইরের খাবার কতটা খাও? বাইরের খাবার বলতে আমি ওই এটা খাই, চাউমিনটা খাই। আচ্ছা, তুমি শুনতে থাকো, আমি বলছি। প্রথম কথা হচ্ছে, দেখো, শরীরের কিন্তু আমাদের পুষ্টির দরকার, ঠিক আছে? পুষ্টির যেহেতু দরকার, আমাদের আজকালকার ছেলে মেয়েদের যে একটা হ্যাবিট হয়ে গেছে, তোমারও হয়তো থাকতে পারে, সেটা হচ্ছে যে ফাস্ট ফুড খাওয়া পছন্দ করে এবং শাকসবজি খাওয়া একেবারে পছন্দ করে না। বাড়ির খাবার হলে মাছ মাংস ডিম, আর কিছু না। আর যদি বাইরের খাবার হয় তাহলে খুব ভালো লাগে, তোমার ভালো লাগে চাউমিন, কারো ভালো লাগে এগরোল, কারো ভালো লাগে হচ্ছে বার্গার, পিৎজা। এক একজনের এক একটা ভালো লাগে, কিন্তু সবগুলোই কিন্তু ক্ষতিকারক, এটা মাথায় রাখো। কারণ যেভাবে বানানো হয় সেখানে যা জিনিসগুলো দেয় সেটা শরীরের জন্য ভালো হওয়ার থেকে ক্ষতি হয় বেশি, ঠিক আছে? আপাতত তুমি যেটা করো, বাইরের খাবারটা পুরো এখন বন্ধ করে দাও। একটু কষ্ট লাগবে মনে, কিন্তু তোমার চুল বাঁচাতে গেলে এটাও করা উচিত। ঘরোয়া খাবার খাবে, সব রকম কিছু খাবে, কোনো বাছাবাছি করবে না, ঠিক আছে? যেটা খেলে তোমার ক্ষতি হচ্ছে না, দেখছো ভালো লাগছে না, না ক্ষতি হচ্ছে না। ভালো লাগা আর ক্ষতি হওয়া আলাদা। ভালো লাগছে না মানে তোমার হয়তো ওটা খেয়ে ভালো লাগে না, টেস্টটা ভালো লাগে না, বা মনে হয় আমি এটা খাবো না, এটা মজা পাই না খেয়ে, সেটা না। কোনটা খেয়ে যদি তোমার প্রবলেম না হয়, ধরো তুমি একটা খাবার যেটা, ধরো একটা সবজি, ধরো তেতো খেয়ে তোমার দেখা যাচ্ছে অ্যাসিড হচ্ছে, তাহলে তুমি ওটা বন্ধ করো। তাছাড়া যত রকম রান্না বাড়িতে হচ্ছে, শাক সবজি, বিভিন্ন ধরনের সবজি, শীতকালে 1000 রকম সবজি পাওয়া যায়, বাড়িতে মাকে বলো ওগুলো বানাতে, ঠিক আছে? আলাদা আলাদা করে না হলে সব সবজি দিয়ে একটা আলাদা করে সবজির আইটেম করো, তাতে অল্প তেল দিয়ে রান্না করো, মশলা সব কিছু দাও, ঠিক আছে? যেগুলো আমাদের ভারতীয়রা খাই সেই ধরনের মশলা, অন্য দেশের মশলা আমি বলছি না, আমাদের ইন্ডিয়ান মশলা যেটা, সেটা কিন্তু ঔষধীয় গুণ আছে, এগুলো খাও। ডেইলি একটু এক্সারসাইজ করো, আর কিছু না পারলে প্রাণায়াম করো, ঠিক আছে? রাতে অতি রাত্রে ঘুমোবে না, তাহলে কিন্তু চুল পড়ার টেন্ডেন্সিটা আরও বাড়বে। মোটামুটি চেষ্টা করো, আজকালকার তো আর কেউ 8টা-9টার মধ্যে ঘুমোয় না, কিন্তু চেষ্টা করো 11টা-12টার মধ্যে পুরো ঘুমিয়ে যেতে, যাতে সাউন্ড স্লিপ ঘুম হয়। মানে অ্যাটলিস্ট 16 বছর, তোমার অ্যাটলিস্ট 8 ঘন্টা তোমার রাতে ঘুমানোর প্রয়োজন আছে যদি সুস্থ থাকতে চাও। সেখানে তুমি ঘুমাতে হয়তো যাচ্ছ, আমি জানি না, আমি বলছি তোমার মতো বয়সের ছেলেমেয়েরা এখন হয়তো রাতে 2-3টেতে ঘুমোতে যায়, পরের দিন যদি স্কুল থাকে তাহলে অটোমেটিক তাড়াতাড়ি উঠতে হচ্ছে কারো, আর না হলে দিনের বেলা ঘুমোচ্ছে। ঠিক উল্টোটা করছে, যে রাতে জেগে থেকে দিনের বেলা। রাতে কিন্তু আমাদের ভালো হরমোনগুলো কাজ করে, যেটা আমাদের ঘুমোতে সাহায্য করে, এবং দিনের বেলা আমাদের খারাপ হরমোনগুলো কিন্তু লাইট যখন আসছে, রোদ উঠে গেল, তখন সাথে সাথে কিন্তু খারাপ হরমোনগুলো চালু হয়ে যায়, মানে স্ট্রেস হরমোনগুলো। তাহলে ওই টাইমে যদি তুমি ঘুমিয়ে থাকো, আলটিমেটলি তোমার ভালো হরমোনটা কাজ করলো না, কারণ ভালো হরমোনটা যখন কাজ করার কথা তখন তুমি জেগে আছো রাত্রিবেলা। এই জন্য কিন্তু আমাদের ব্যালেন্স করার জন্য, আমাদের সুস্থ থাকার জন্য হরমোনের ঠিক প্রপার ইউটিলাইজেশন দরকার, প্রপার ব্যালেন্স দরকার। তার জন্যই বলছি এগুলো মেনটেন করো। খাবার ভ্যারাইটিস খাও বললাম, মাছ মাংস ডিম খাও, কিন্তু বেশি মশলা মানে গুরুপাক করে না, মানে রিচ করে না, হালকা করে খাও, ঠিক আছে? কারণ সবগুলোই দরকার। প্রোটিন আমাদের দরকার, বায়োটিন বলে একটা চুলের জন্য প্রোটিন, যেটা আমরা সবচেয়ে সুন্দর করে পাই কোথায়? ডিমের মধ্যে। এটা আমরা খেতেই পারি। আরেকটু খেতে পারো তুমি, কি বলবো, যে ভিটামিন ই জাতীয় খাবারগুলো, সেগুলো বিভিন্ন ভেজিটেবলসের মধ্যে আছে, তুমি সেগুলো খাও, ঠিক আছে? এইভাবে চলো। আর কি হচ্ছে, তুমি যদি দেখছো
যে অল্প দিনের মধ্যে তুমি ভালো রেজাল্ট পাচ্ছ না, তাহলে কিন্তু বুঝবে যে তোমার খুশকি তোমার ক্ষতি করছে এবং ভেতরে আরও কোনো সমস্যা থাকতে পারে। তার জন্য কিন্তু আমাদের কাছে আসতে হবে, এসে প্রপার ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে তোমার প্রবলেম সলভ হবে। এবং আরেকটু বলে দিই, মেনটেন করার জন্য একটা শ্যাম্পু আমাদের কাছে আছে যেটা তোমার চুলের জন্য খুব ভালো, সেটা নেবে। আর কি, একটা লোশন আছে যেটা ড্যান্ড্রাফটাকে নষ্ট করবে। ড্যান্ড্রাফটাকে যদি নষ্ট করে দিতে পারে তাহলে কি হবে, আর নতুন করে ড্যান্ড্রাফটা আসতে দেবে না বা চুলটাকে নষ্ট করতে দেবে না। ঠিক আছে, সেগুলো তুমি হেল্পলাইনে কল করো, কিভাবে পাবে তোমায় সব বলে দেবে। একদম। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কিন্তু যেমন বিভিন্ন রোগের চিকিৎসা হচ্ছে, ক্রনিক থেকে শুরু করে বিভিন্ন জটিল কঠিন রোগের চিকিৎসা হচ্ছে, তার সঙ্গে কিন্তু স্কিন ট্রিটমেন্ট এবং হেয়ার ট্রিটমেন্টটাও কিন্তু ভীষণ হচ্ছে। ওখানে ভীষণভাবে মানুষ কিন্তু উপকৃত হচ্ছে না, তার সঙ্গে পঞ্চকর্ম থেরাপি সব কিছু একটা বিশেষত্ব আছে এখানকার এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, হ্যাঁ নমস্কার, বলুন। আমি প্রশান্ত দাস বলছি। বলুন, কি সমস্যা বলুন। সমস্যা হচ্ছে আমার না টাক পোকা টাইপের ওরকম হয়ে গেছে, শুধু মাথায় না দাড়িতেও হয়ে গেছে। বয়স কত আপনার? বয়স হচ্ছে 28। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনুন বলছি। শুনুন আর কি। দেখুন, টাক পোকা যেটাকে বলা হয় সেটা হচ্ছে অ্যালোপেশিয়া অ্যারিয়েটা বলে এই রোগটার নাম। ঠিক আছে, আর ওটা কোনো মানে এটাকে বলা হয় একটা অটো ইমিউন ডিজিজ। কোনো পোকা জেনারেলি থাকে না। অটো ইমিউন ডিজিজ মানে আমাদের ইমিউনিটি মানে কি, ইমিউনিটি মানে হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা। ঠিক আছে, এইটা যখন ভুল করে কাজ করা শুরু করে, ওর ওর মানে ওর ডিউটি হচ্ছে যত বাইরে থেকে শরীরের মধ্যে কোনো খারাপ কিছু ঢুকবে, সেটা হচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস যাই ঢুকুক, বা এমন কিছু যেটা আমার শরীরকে ক্ষতি করতে পারে, ব্রেন ওকে সিগন্যাল দিল যে এইটা আমার ক্ষতি করে নেবে, ও তখন যুদ্ধ করবে। ঠিক আছে, ওর বিভিন্ন অনেক ফৌজি আছে, ঠিক আছে, আর্মি আছে পুরো বিশাল, সে সেটা নিয়ে যুদ্ধ করে তাকে মেরে ফেলবে, নাহলে শরীর থেকে বের করে দেবে বা ইনঅ্যাক্টিভ করে দেবে, যাতে ও শরীরের মধ্যে আর কিছু না করতে পারে। এটা হচ্ছে ওর কাজ। কিন্তু কখনো কখনো এই যে সোলজারের টিম না, মাথা খারাপ হয়ে যায় ওদের। মাথা খারাপ হয়ে কি করে, ও নিজের শরীরটাকে এইভাবে আমার ক্ষতি করছে, ওকেই ধ্বংস করা শুরু করে। তার মধ্যে এই যে অ্যালোপেশিয়া অ্যারিয়েটা যেটা বললাম, টাক পোকার যেটা, এটাও তাই। ও চুলগুলোকে ভাবে কি, যেই যেখান থেকে চুল উঠে যাচ্ছে ও ভাবে এই চুলগুলো আমার শরীর নষ্ট করে দেবে, একে উঠিয়ে ফেলো। ও তাই তুলে ফেলবে, এটাকে একদম ধ্বংস করে দেবে। ঠিক আছে, এই জিনিসটা এমনি নর্মালি বলা হয় যে এই যে অটো ইমিউন ডিজিজটা, এটা ঠিক হবে না কোনোদিন। কিন্তু আয়ুর্বেদে ট্রিটমেন্ট আছে। আয়ুর্বেদে কেন ট্রিটমেন্ট আছে, এই যে আমি বললাম কি ইমিউনিটি ভুল কাজ করছে, এবার ইমিউনিটি যাতে ঠিক কাজ করে তাহলে তার কিছু ট্রিটমেন্ট রয়েছে। সেই ট্রিটমেন্টটা যখন করানো হবে, দেখা যাবে আস্তে 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 ইমিউনিটিটা ঠিক হয়ে গেল। যখন ইমিউনিটি সঠিকভাবে শরীরের মধ্যে কাজ করবে, ও বুঝতে শিখে যাবে, না না এটা তো আমার ক্ষতি করবে না, আমাকে আমার শরীরের অংশ, একে যত্ন করতে হবে আমার। তখনই দেখবেন আর নতুন করে কোথাও টাক পোকা আসছে না, এবং ট্রিটমেন্টের মাধ্যমেই দেখবেন যেখানে যেখানে চুলগুলো নেই সেখানে আবার নতুন করে চুল হচ্ছে। আলটিমেটলি প্রবলেম সলভ, পার্মানেন্টলি সলভ। আর না হলে দেখবেন ওটা কিন্তু এই অ্যালোপেশিয়া অ্যারিয়েটা অনেক সময় বলা হয় যে অনেক সময় স্টেরয়েড দিয়ে, ইঞ্জেকশন দিয়ে ঠিক করা হয়, কিছুদিন ঠিক থাকবে, আবার পড়ে যাবে, আবার ইঞ্জেকশন দেবে, আবার পড়ে যাবে, এরকম কিন্তু বারে বারে হবে। সেটার থেকে অনেক বেশি বেটার আমাদের এখানে এসে আপনারা পার্মানেন্ট একটা সলিউশন করুন। এবং বলে দিচ্ছি ম্যাডাম যেটা বলছিলেন, আমাদের এখানে স্কিন আর হেয়ার যত রকম ডিজিজ আছে, যত রকম সমস্যা আছে, কালো দাগ থেকে শুরু করে চুল পড়ে যাওয়া অবধি যত রকম প্রবলেম, বয়সের ছাপ পড়ে যাচ্ছে, বেশি বয়স মনে হচ্ছে, যা বয়স তার থেকে বেশি মনে হচ্ছে বেশি বয়স হয়ে গেছে, এই সবগুলো প্রবলেম কিন্তু সলভ করার জন্য একটা স্পেশাল ডিভিশন করা হয়েছে যেটার নাম লা এলিগেন্স। এই লা এলিগেন্সে বিভিন্ন ধরনের কিন্তু থেরাপি হয়, যেই থেরাপির মাধ্যমে এই প্রবলেমগুলো সলভ করা হয়। আর যদি ইন্টারনাল মেডিসিন দরকার হয়, তাহলে আমাদের এনবিপির যে মেডিসিন এই স্কিনের ট্রিটমেন্টের জন্য, সেই রোগটার জন্য যা যা আছে সেগুলো দেওয়া হয়। দুটোর কম্বিনেশনে কিন্তু একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের মতো ট্রিটমেন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এইখানে এলে। তো যাদের এরকম প্রবলেম আছে, স্কিনের কোনো প্রবলেম, সেটা যাই হতে পারে, স্কিনের মধ্যে কালো দাগ আসতে পারে, মুখে কালো দাগ চলে এসছে, দেখা যাচ্ছে রোদে গেলে মুখ লাল হয়ে যাচ্ছে, জ্বালা করছে,
দেখা যাচ্ছে কেউ পুরো মুখটাই কালো হয়ে গেছে, ঘাড়ের পিছনে কালো দাগ চলে এসছে, কারো আঁচিলের সমস্যা আছে, কারো জন্য দেখা যাচ্ছে যে প্রবলেম হচ্ছে যে কি বলে যে স্কিন কুঁচকে গেছে, কারো দেখা যাচ্ছে যে কপালে ভাঁজ পড়ে গেছে, কারো দেখা যাচ্ছে স্কিনের মধ্যে কোনো সৌন্দর্য নেই, গ্লো নেই, স্কিনটা ড্রাই হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আবার অনেকের মহিলাদের দেখা যাচ্ছে দাড়ি উঠছে, গালের মধ্যে গোফের মধ্যে জায়গায় দাড়ি উঠছে, সেগুলোর সমস্যা, চুল পড়ে যাচ্ছে, টাক পড়ে যাচ্ছে, খুশকির সমস্যা, ব্রণ হচ্ছে, সব রকম সমস্যার কিন্তু ট্রিটমেন্ট আপনি এখানে পেয়ে যাবেন স্কিন আর হেয়ারে। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। বলুন। হ্যাঁ বলছি মুখে মানে ব্রণ হয়েছে, তারপরে ওই ব্রণগুলো হয়েছে, কালো দাগ হয়ে থেকে যাচ্ছে। বয়স কত? বয়স 27 বছর। এখন কি আর ব্রণ উঠছে? হ্যাঁ না, একটা দুটো মতো উঠেছে। বেশি উঠছে না? আর ব্রণগুলো কেমন হয়, দেখতে কেমন হয়? মানে ফুলে একদম হয়ে যায়। ফুলে যায়, ফুলে যায়, লাল হয়ে যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ পুঁজ বেরায় কি ওতে? পুঁজ আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনি শুনতে থাকুন, আমি বলছি। প্রথম কথা হচ্ছে ওগুলোকে আপনি নিজে থেকে টেপাটেপি করবেন না, টিপে শ্বাস বের করে দিয়ে, এগুলো একটা কথা আমরা শুনতে পাই, অনেক পেশেন্টরা এসে বলে যে আমি টিপে শ্বাস বের করে দিই। কিচ্ছু করবেন না, বেশি ওগুলোকে নাড়ানাড়ি করলে তাহলে দেখবেন কালো দাগ আরো বেশি বসে গেছে, ঠিক আছে। কি করতে হবে, আপনার মুখটা ভালো করে পরিষ্কার করবেন। আমাদের কাছে লাইলিগেন্সের প্রোডাক্ট আছে যেটা অ্যাকনের জন্য শুধু তৈরি করা হচ্ছে। যেই স্কিনে অ্যাকনে হচ্ছে সেই রকম লোকেদের জন্য কিন্তু একটা প্রোডাক্ট তৈরি করা হচ্ছে, ফেস ওয়াশ, তাদের জন্য। এটা আবার আমার জন্য নয়, যেহেতু আমার ব্রণ নেই আমি এটা ইউজ করতে পারবো না, বা করলে ভালো হবে না, উল্টো হয়ে যায় গেল, কাজ হবে না আর কি। সেই যে আপনার জন্য যেটা কাজ হবে সেটা আপনি ফোন করে কিনে এনে নেবেন আমাদের কাছে ফোন করে। সেটা দিয়ে মুখটা ধোবেন দিনে 3 বার। তার সাথে কখন? ঘুম থেকে উঠে একবার, বিকেলে বাইরে যখন ঘুরে টুরে এলেন তারপরে একবার, রাত্রে শোয়ার আগে একবার, এই 3 বার হলো। এইবার তারপরে কি করবেন, ওটার মধ্যে একটা লোশন আছে, অ্যান্টি অ্যাকনি লোশন, সেই লোশনটাকে আপনি ইউজ করবেন যাতে অ্যাকনিগুলো আর বেরোতে না পারে। তৃতীয়ত কি হচ্ছে, দেখতে হবে যে আপনার স্কিনটা যে যে মানে যদি অতিরিক্ত তেল তেলে থাকে তাহলে সেটাকে কমানোর জন্য কিছু ময়েশ্চারাইজার আছে, সেই রকম শীত এসছে যেহেতু, সেই ময়েশ্চারাইজার লাগাতে হবে। যদি ড্রাই হয় তাহলে একরকম, যদি নর্মাল হয় তার একরকম। সেটা আপনি যখনই বলবেন আপনার স্কিন টাইপটা কেমন, সেইখানে ওরা ওইভাবে বুঝে আপনাকে দিয়ে দেবে। এইটা মেনটেন করতে হবে। খাবারের মধ্যে অতিরিক্ত রিচ খাবার খাবেন না, যাতে লিভারটা ভালো থাকে। আমি আগে বলেছিলাম একটা কথা যে লিভারের সমস্যা থেকে স্কিনের মধ্যে র্যাশ আসে, সেটা কিন্তু ব্রণও হতে পারে, ঠিক আছে। লিভারটাকে ঠান্ডা রাখবেন। লিভারটাকে ঠান্ডা রাখার জন্য মাঝে মাঝে কি করবেন, লিভারকে ডিটক্সিফাই করবেন। লিভারকে ডিটক্সিফাই মানে লিভারের ওপর দিয়ে তো ঝড়ঝাপটা খুব যায়। আপনি ভাবুন একটা চায়ের ছাঁকনি, এবার ওটার মধ্যে কি করা হয়, চা পাতা শুদ্ধ চাটা ওটার মধ্যে ঢাললে জলটা পড়ে, যেটা আমরা খাই, ভালো খারাপটা আমরা ফেলে দিয়ে ধুয়ে রেখে দিই। এবার আপনি দিনের পর দিন যদি ওইটা স্টেনার বলে, তো ওটাকে ছাঁকনিটাকে স্টেনার বলে, ওটার মধ্যে চা পাতা দিয়েই যাচ্ছেন কিন্তু আর ওটাকে ফেলছেন না, একটা টাইমে গিয়ে দেখবেন আর চা বেরোচ্ছে না, ওভারফ্লো করে যাবে, উল্টো হয়ে যাবে। আমাদের লিভারের মধ্যেও তাই হয়। লিভারকে যদি পরিষ্কার না রাখা যায়, সুস্থ না রাখা যায়, তাহলে লিভার আমাদের খারাপগুলো ছাকতে 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 লিভারটা নিজেই ড্যামেজ হতে থাকে, তখন অটোমেটিক দেখা যাবে তখন লিভারের রোগ চলে এসছে। তো ওটা যাতে না আসতে পারে তার জন্যই কিন্তু মাঝে মাঝে লিভারকে পরিষ্কার করতে হয়। মাঝে মাঝে ধরুন একটু ঘুম থেকে উঠে হালকা লেবুর রস খেলেন জল দিয়ে, হলো, এটা গেল। মাঝে মাঝে কিছু বিট যেটা হয় সেটাকে মিক্সিতে পেস্ট করে সেটা জলের সাথে মিশিয়ে ছেঁকে জলটা খেলেন ঘুম থেকে উঠে। এবার যাদের ধরুন চা কফি খাওয়ার ব্যাপার আছে, নেশা আছে, কফি কিন্তু লিভারকে ভালো ডিটক্সিফাই করে, ঠিক আছে। কি করবেন, যে ধরুন আপনি ব্ল্যাক কফি, তার মধ্যে চিনি না দিয়ে ম্যাক্স টু ম্যাক্স কি দিতে পারেন, একটু গুড় দিতে পারেন, একটু গুড় দিয়ে সেটা আপনি 1 কাপ করে কফি একবার থেকে 2 বার করে খাচ্ছেন, ঠিক আছে। তখন আর কিছু নেবেন না সাথে, বিস্কুট বা অন্য কিছু, এভাবে খাচ্ছেন। খাওয়ার আধ ঘন্টা আগে পরে এগুলো যখন ডিটক্সিফাই করবেন, আগে পরে কিন্তু একটু গ্যাপ দেবেন, অন্য কিছু খেয়ে নেবেন না। তো এইভাবে করে লিভারকে পরিষ্কার রাখুন, দেখবেন অনেক প্রবলেম থেকে কিন্তু আপনারা
মুক্ত হয়ে থাকে। একদম। আমরা যেতে যেতে আমি একটু নাম্বারটা বলে দিচ্ছি, হেল্পলাইন নাম্বার 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। আমাদের আরও অনেক কিছু জিজ্ঞাসা ছিল, নিশ্চয়ই আমরা পরবর্তী অনুষ্ঠানে আবার আমরা রাখছি, সেই কোশ্চেন রাখবো অবশ্যই ডাক্তারবাবুর কাছে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।